গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস বৃষ্টিবিলাস পর্ব ৫। এর মধ্যে সিঁড়িতে দুবার হোঁচট খেয়েছি। আমার ধারণা মীরার বান্ধবীরা মজা করার জন্য চশমা লুকিয়ে ফেলেছে। এটা ঠিক না। আপনি মীরার বান্ধবীদের একজন। আপনি কি চশমাটা খুঁজে ব্যাপারে আমাকে সাহায্য করবেন? আপনি কি জানেন চশমাটা কার কাছে? জি না। প্রথম ভুলটা আমি করেছি। চশমা সঙ্গে নিয়ে বাথরুমে ঢোকা উচিত ছিল। এমন তো না যে চশমা বাথরুমে রাখার জায়গা নেই, বেসিনে রাখা যেত। তবে একবার বেসিনে রেখেছিলাম, বেসিন থেকে পড়ে চশমার গ্লাস ফ্রেম থেকে বের হয়ে এসেছিল। সরি, আপনাকে আটকে রেখেছি, কিছু মনে করবেন না। ভদ্রলোক আগের মতোই লাফিয়ে লাফিয়ে সিঁড়ি ভেঙে দোতলায় উঠতে লাগলেন। শামার খুব মজা লাগছে। কোনো বয়স্ক মানুষকে এইভাবে সিঁড়ি বেয়ে উঠতে সে এর আগে দেখেনি। হড়বড় করে অকারণে এত কথা বলতেও শোনেনি। ভদ্রলোক এমনভাবে কথা বলছিলেন যেন শ্যামাকে তিনি অনেক দিন থেকে চেনেন। হ্যালো, কে? শ্যামা গলা চিনতে পারছিস না? মোত্তালেব, তোদের বাড়িওয়ালা চাচা। এবারে টেলিফোন নাম্বার আপনি কোথায় পেলেন? ইচ্ছে থাকলে উপায় হয়। হোয়ার দ্যার ইস এ উইল দ্যার ইস এ ওয়ে। তুই কি অবাক হয়েছিস? হুম। তোর গলা তো আমি চিনতে পারছি না। চিবে চিবে কথা বলছিস কেন? একটা জিনিস খেয়াল রাখবি, টেলিফোনে কথা বলার সময় যতটা সম্ভব মিষ্টি গলায় কথা বলবি। কারণটাও ব্যাখ্যা করি। টেলিফোন কনভারসেশনের পুরোটাই অডিও, মুখ দেখা যাচ্ছে না। গলার স্বরটাই ভরসা। কাজে সেই স্বরটা মিষ্টি হওয়া বাঞ্ছনীয়। কি আমার কথায় লজিক খুঁজে পাচ্ছিস? শ্যামা কিছু বলল না। সে অস্বস্তি বোধ করছে, কারণ মুতালিব চাচার গলা স্বাভাবিক। তিনি হাসিমুখে কথা বলছেন। কোনো খারাপ সংবাদ থাকলে তিনি এমন হাসিমুখে কথা বলতেন না। হ্যালো শ্যামা। হ্যাঁ, শুনছি। এই টেলিফোন নাম্বার কি করে জোগাড় করলাম সেটাও বলি। কি জন্য টেলিফোন করেছেন সেটা আগে বলুন। স্টেপ বাই স্টেপ বলি। তুই এত ছটফট করছিস কেন? মনে হচ্ছে পাবলিক টেলিফোন থেকে টেলিফোন করেছিস। তোর পেছনে লম্বা লাইন, সবাই তাকে তাড়া দিচ্ছে। শোন শোন। হ্যালো হ্যালো। শুনছি। আমি কি করেছি শোন। প্রথমে এসাকে বললাম তোমার বোনের ডায়েরি ঘেঁটে দেখো তার কোনো বান্ধবীর নাম্বার লেখা আছে কিনা। সে একজনের নাম্বার দিল, ট্রিনা মেয়েটার নাম। আমি ট্রিনার বাসায় টেলিফোন করে এই বাড়ির নাম্বার নিলাম। বুঝেছিস? বুঝলাম। আপনার অনেক বুদ্ধি। এখন বলুন টেলিফোন করেছেন কেন? টেলিফোন করেছি এটা বলার জন্য যে বাসায় চলে আয়। আমি তোদের এলাকার ঠিকানায় নিয়ে গাড়িও পাঠিয়েছি। এতক্ষণে গাড়ি পৌঁছে যাবার কথা। বাসায় চলে আসবো? হুম। কেন? তোর বাবার শরীর খারাপ, বাথরুমে মাথা ঘুরে পড়ে গেছে, এখন ভালো। কিছুক্ষণ আগেও বিছানায় শুয়েছিল। এখন দেখে এসেছি বিছানায় বসা, লেবুর শরবত খাচ্ছে। সেকেন্ডে সেকেন্ডে শামা করছে। এই জন্যই আমার মনে হয় তোর চলে আসাটা ভালো হবে। শামা হতভম্ব গলায় বলল, চাচা আপনি কি বলছেন? আপসেট হওয়ার কিছু নেই, তোর বাবা ভালো আছে। ডাক্তার এসে দেখে গেছে, বলেছে চিন্তার কিছু নেই, প্রেশার সামান্য বেশি। প্রেশার কমানোর ওষুধ দেওয়া হয়েছে, সিডেটিভ দেওয়া হয়েছে। আমি যতদূর জানি এখন নাক ডেকে ঘুমোচ্ছে। চাচা আমি আসছি। তোর কথা শুনে মনে হচ্ছে তুই টেনশনে মরে যাচ্ছিস। টেনশন করার মতো কিছু হয়নি। এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল। তোর মা শুরুতে ভয় পেয়েছিল, এখন সামলে উঠেছে। তুই বরং এক কাজ কর, বাবাকে দেখে তারপর আবার বিয়ে বাড়িতে চলে যা। সাপ মরল, লাঠিও ভাঙল না। স্নেক ইজ ডেড, স্টিক ইজ ট্যাগড। হা হা হা। এত হাসছেন কেন? হাসির কি হলো? তোর টেনশন দেখে হাসছি। ভুল বললাম? টেনশন দেখতে পাচ্ছি না, শুধু ফিল করছি। আমার টেনশন করাটা কি হাস্যকর? হ্যাঁ, হাস্যকর। ছোটখাটো ব্যাপারে যদি এত টেনশন করিস, বড় ব্যাপারগুলি সামাল দিবি কিভাবে?
চাচা আমি রাখি। এখন টেলিফোন রেখে কি করবি? গাড়ি তো এখনো পৌঁছেনি, ততক্ষণ কথা বল। চাচা আমার কথা বলতে ইচ্ছে করছে না। শামা টেলিফোন রেখে দ্রুত নিচে নেমে গেল। মোতালেব চাচার গাড়ি এখনো আসেনি। গাড়ির ড্রাইভার যদি বাসা চিনে না আসতে পারে, আচ্ছা সে কি আতাউরকে টেলিফোন করে আসতে বলতে পারে না? আতাউর তাকে বেবি ট্যাক্সি করে পৌঁছে দিবে। এতে নিশ্চয়ই দোষের কিছু নেই। শামা আতাউরের নাম্বারে ডায়াল করলো। টেলিফোন আতাউরই ধরল। আগেরবারের মতো অন্য কেউ ধরল না। শামাকে নানান ভনিতা করে আতাউরকে চাইকে হলো না। শামা হ্যালো বলতে আতাউর বলল, এশা তোমার খবর কি? দেখলে কেমন গলা চিনি? আমার সঙ্গে একবার মাত্র কথা বলেছ আর আমি গলা মুখস্থ করে রেখে দিয়েছি। শামা হকচকিয়ে গেল। এশা প্রসঙ্গটা তার মাথায় একেবারেই ছিল না, অথচ থাকা উচিত ছিল। সে বোকা না, সে বুদ্ধিমতী। এশা হ্যালো বলেই চুপ করে গেলে কেন? কোত্থেকে টেলিফোন করেছ? আমাদের বাড়িওয়ালা চাচার বাসা থেকে ফোন করেছি। আপনি কেমন আছেন? ভালো আছি। তোমার বুদ্ধিমতো দোকানটায় গিয়েছিলাম, তোমার আপা বুঝতেই পারেনি যে ব্যাপারটা সাজানো। আমার তো মনে হচ্ছে আপনি একটু বেহায়া টাইপ। আপার সঙ্গে হুড়হুড় করে বাসায় চলে এলেন, দুপুরে খাওয়া দাওয়া করলেন। আশ্চর্য তো। কাজটা খুবই বেহায়ের মতো করেছি, কিন্তু আমার একটু খারাপ লাগছে না। মাই গড, আপনি যেভাবে কথা বলছেন তাতে তো মনে হচ্ছে আপনি আবার প্রেমে পড়ে গেছেন। তুমি যেভাবে কথা বলছো তাতে মনে হচ্ছে প্রেমে পড়াটা অমূলক। অবশ্যই অমূলক। যে মেয়ের সঙ্গে বিয়ে ঠিকঠাক, তার প্রেমে পড়াটা অপরাধ। অপরাধ কেন? বিয়ে ঠিক হওয়া মেয়ের প্রেমে পড়া মানে লাইসেন্স করে প্রেমে পড়া। তুমি তো খুবই গুছিয়ে কথা বলো। আমি গুছিয়ে কথা বলি টেলিফোনে, সামনাসামনি আমি একেবারেই কথা বলতে পারি না। আচ্ছা শুনুন, আবাকে আপনাকে মাকড়সা ধরার ধাঁধাটা জিজ্ঞেস করেছে। মাকড়সার কোন ধাঁধা? আবার একটা মাকড়সা ধাঁধা আছে। ওই ধাঁধাটা সে সবাইকে জিজ্ঞেস করে। আপনাকেও জিজ্ঞেস করবে, আপনার বুদ্ধি টেস্ট করার জন্য জিজ্ঞেস করবে। ধাঁধার উত্তর দিতে না পারলে আপার মন খারাপ হবে। সে ভেবেই নিবে আপনার বুদ্ধি কম। আমি পারবো না, এমনিতেই আমার বুদ্ধি কম। দাদার বুদ্ধি আরো কম। মাকড়সা ধাঁধাটা আপনি পারবেন, কারণ আমি উত্তরটা শিখিয়ে দিচ্ছি। উত্তরটা হলো, মাকড়সা দু রকমের সুতা দিয়ে জাল বানায়। এক রকমের সুতা দিয়ে সুতা থাকে আঠা লাগানো, আরেক রকমটায় আঠা থাকে না। যে সুতায় আঠা লাগানো থাকে না, মাকড়সা তার উপরে হেঁটে যায় বলে সে জালে আটকে যায় না। আমি তো কিছুই বুঝতে পারছি না তুমি কি বলছো। আপনি ধাঁধাটা জানেন না তো, শুধু উত্তরটা জানেন, এই জন্য কিছু বুঝতে পারছেন না। বুঝতে না পারলেও ক্ষতি নেই, উত্তরটা জেনে রাখুন। আচ্ছা শুনুন, আমি রাখি। সময় টেলিফোন নামিয়ে ঘর থেকে বের হলো, আর তখনই তার সব বান্ধবীরা সিঁড়িতে নামলো। বান্ধবীদের সঙ্গে মিস্টার হুক্কা আছেন, শাহানা ম্যাডামও আছেন। সবাই তাকিয়ে আছে তার দিকে। মিস্টার হুক্কা কঠিন গলায় বলল, এক্সকিউজ মি, আপনার বান্ধবীরা বলেছে আপনি আমার চশমা হ্যান্ডব্যাগে লুকিয়ে রেখেছেন। কাজটা ঠিক করেননি। যোগ ভালো, বাট নট অ্যাট দ্য এক্সপেন্স অফ সামওয়ান। শ্যামা বলল, আমি আপনার চশমা লুকিয়ে রাখিনি। ট্রিনা বলল, তোর হ্যান্ডব্যাগ খুলে দেখিয়ে দেয় না, হ্যান্ডব্যাগে কিছু নেই, এত কথার কি দরকার? ট্রিনা মুখ চেপে হাসছে। শ্যামার বুক ধক করে উঠল। সে এখন পুরোপুরি নিশ্চিত তার হ্যান্ডব্যাগে ভদ্রলোকের চশমা আছে। ট্রিনা এক ফাঁকে লুকিয়ে রেখেছে। শ্যামা হ্যান্ডব্যাগ খুলে চশমা বের করলো। তার চোখে পানি এসে যাচ্ছিল। সে অনেক কষ্টে চোখের পানি আটকে বলল, আই এম সরি। ভদ্রলোক চশমা নিতে নিতে বললেন, কিছু কিছু অপরাধ আছে শুধু সরিতে কাটা যায় না। যাই হোক, আমি আপনার সরি গ্রহণ করেছি। আপনাকে একটা ছোট্ট উপদেশ দেবার ছিল, দিচ্ছি না, কারণ মনে হয় না আপনার সঙ্গে আমার আবারও দেখা হবে। রাত ৯টা। এতক্ষণে মন্টু ২ চ্যাপ্টার পড়ে ফেলতে পারত। এখন সে বই নিয়ে বসতেই পারেনি। একবার বসেছিল, বই পড়ার আগেই টপ করে দেওয়াল থেকে একটা টিকটিকি বইয়ের উপর পড়েছে। টিকটিকি বইয়ের উপর পড়া খুব অলক্ষণ। সে বই বন্ধ করে উঠে পড়েছে। অলক্ষণের সময় পার করে সে আবার পড়তে বসবে। তাছাড়া মনও বসছে না।
বাবার জন্য খুব অস্থির লাগছে। বড় আপা অবশ্য চলে এসেছে, অস্থির ভাবটা এখন অনেকখানি কমেছে। আপা মেয়ে মানুষ, সে কি বা করবে? তারপরও মন্টুর মনে হয় আপা ঘরে থাকা মানে অনেক কিছু। মন্টু একটু পরপর দরজা ধরে দাঁড়াচ্ছে, বাবাকে দেখে চলে যাচ্ছে। তার উপর দিয়ে সন্ধ্যার পর থেকে একের পর এক ঝামেলা যাচ্ছে। তাকে ডাক্তার আনতে হয়েছে, চাইনিজ রেস্টুরেন্ট থেকে স্যুপ আনতে হয়েছে, তাকে ওষুধ আনতে হয়েছে। আব্দুর রহমান সাহেব খুবই বিব্রত বোধ করছেন, তার লজ্জা লাগছে। সবাইকে দুশ্চিন্তা ফেলে দেওয়ার লজ্জা। তিনি পরিবারের প্রধান, তার কর্তব্য সবাইকে দুশ্চিন্তা মুক্ত রাখা। বড় মেয়েটা শখ করে বান্ধবীর বিয়েতে গিয়েছিল, তাকে চলে আসতে হয়েছে। মন মেয়েটার মনটা নিশ্চয়ই খুব খারাপ। শ্যামা বলল, বাবা স্যুপটা খাও, ঠান্ডা হয়ে যাবে। স্যুপ থেকে মুরগি মুরগি গন্ধ আসছে, ভাতের মারের মতো একটা জিনিস। তারপর লতাপাতা ভাসছে, দেখে অপক্তি লাগছে। তারপরও মেয়ের মুখের দিকে তাকিয়ে তিনি এক চুমুক স্যুপ মুখে দিলেন। শ্যামা বলল, স্যুপটা খেতে ভালো লাগছে না? তিনি বললেন, খারাপ না। তাহলে খাও, চামচ হাতে নিয়ে বসে আছো কেন? তিনি পরপর কয়েক চামচ স্যুপ মুখে দিলেন। শ্যামা বলল, শরীরটা কি এখন আগের চেয়ে ভালো লাগছে? হুম, একটুখানি ভালো না অনেকখানি ভালো? অনেকখানি ভালো। স্যুপ খেয়ে শুয়ে পড়ো। আব্দুর রহমান সাহেব আরো এক চামচ স্যুপ মুখে দিলেন। ভাব করে মুরগির গন্ধ নাকে লাগলো। শরীর কেমন যেন মোচড় দিচ্ছে, বমি হয়ে যেতে পারে। তিনি বমি আটকাবার চেষ্টা করলেন। তার শরীরের কলকবজা ভালো না। একবার বমি শুরু হলে বাড়িতে আবারও হইচই শুরু হবে। মন্টুর পড়া হবে না। পরীক্ষার আগের রাতে ডিপ্রেশনটা 1 মাসের পড়ার সমান। কাল তার পরীক্ষা। মনেই ছিল না। স্যুপ খাওয়াটা বন্ধ করতে হবে। মেয়ে এমন আগ্রহ নিয়ে খেতে বলছে, তিনি নাও করতে পারছেন না। মন্টু দরজা ধরে আবারও এসে দাঁড়িয়েছে। তিনি চোখের ইশারায় ছেলেকে কাছে ডাকলেন। মন্টু এগিয়ে এলো। রিভিশন শেষ হয়েছে? না, আমার শরীর ভালো আছে, আমাকে নিয়ে মোটেও চিন্তা করবি না। হাত মুখ ধুয়ে বই খাতা নিয়ে বসে যা, রাত 2টো পর্যন্ত পড়বি। 2টোর পর ঠান্ডা পানিতে হাত মুখ ধুয়ে শুয়ে পড়বি। পরীক্ষার আগের রাতে রিভিশন যেমন দরকার, ঘুমও ঠিক তেমন দরকার। দুটোর ইম্পর্টেন্সই সমান সমান, 50-50। বুঝতে পারলি? মন্টু মাথা কাত করল। শ্যামা বলল, তোমার উপদেশ দেবার কোনো দরকার নেই বাবা, তুমি স্যুপটা শেষ করো, ঠান্ডা হলে খেতে ভালো লাগবে না। আব্দুর রহমান সাহেব নিচু গলায় বললেন, আমি আর খাবো না, বমি আসছে, বাতি নিভিয়ে দিয়ে তুইও যা, আমি শুয়ে থাকবো। মাথায় হাত বুলিয়ে দিই? দরকার নেই। তোমার কি ঘুম পাচ্ছে? হুম। ঘুম পেলে মাথায় হাত না বুলানোই ভালো। ঘুমের সময় মাথায় হাত বুলালে ঘুম কেটে যায়। শ্যামা বাবার ঘরের বাতি নিভিয়ে রান্নাঘরের দিকে গেল। সুলতানা রান্নাঘরে রুটি বানাচ্ছেন। শ্যামা মার পাশে থেকে বসতে বসতে বলল, রুটি বানাচ্ছ কেন? তোর বাবাকে দেব। বাবা শুয়ে পড়েছে, কিছু খাবে না। আজ সারাদিন কিছুই খায়নি। অফিসে শুধু একটা কলিজার সিঙ্গারা খেয়েছিল, টিফিন বক্স খুলেও দেয়নি। এই বয়সে বাবার কলিজার সিঙ্গারা খাওয়া একেবারেই ঠিক না। পচা বাসি কলিজা দিয়ে সিঙ্গারা বানায়? সুলতানা মেয়ের দিকে তাকিয়ে বললেন, তুই কি বিয়ে বাড়ি থেকে খেয়ে এসেছিস? সামান্য সূচক মাথা নাড়ল। তাহলে হাত মুখ ধুয়ে আয়, রুটি খা। নাকি ভাত খাবি? রুটি খাবো। গরম গরম রুটি দেখে লোভ রাখছে। সুলতানা বললেন, তোর বান্ধবীর বিয়ের উৎসব কেমন চলছে? খুব জমেছে, নানান ধরনের মজা হচ্ছে। কি হচ্ছে বল, একটু শুনি। বলতে ইচ্ছে করছে না, বড় মানুষদের বড় মজা। ওরা কি খুব বড় লোক? বড় লোক মানে হুলস্থুল বড় লোক। মীরাদের বাড়ির প্রতিটা ঘরে এসি আছে। আমার ধারণা কাজের মেয়েদের ঘরেও আছে। বলিস কি? কথার কথা বলছি। কাজের ঘরের মেয়েদের তো ঘরে আর এসি থাকে না,
বড় লোকেরা যা করে নিজের জন্যই করে, অন্যের জন্য করে না। মীরার বাবা কি করেন? ইন্ডাস্ট্রি আছে, মাছের ব্যবসা আছে, আরো কি কি যেন আছে। শামা একটা রুটি নিয়ে খেতে শুরু করলো। সুলতানা বললেন, শুধু শুধু রুটি খাচ্ছিস কেন? তরকারি দিয়ে খা। ডিম একটা ভেজে দিব, ডিম দিয়ে খাবি? হুম। সবুজ শাড়িতে তোকে যে কি সুন্দর লাগছে, কেউ বলেনি? না, বলেন। সুলতানা বললেন, কুমারী মেয়েদের সেজেগুজে বিয়ের বাড়ি যাওয়াটা ভালো, অনেকে যে চোখে পড়ে, সম্বন্ধ আসে। সুলতানা মাথা নিচু করে লজ্জিত ভঙ্গিতে হাসতে হাসতে বললেন, তোর বয়সে আমি যতবার কোনো বিয়ে বাড়িতে গিয়েছি ততবারই সম্বন্ধ এসেছে। এর মধ্যে একটা এসেছিল প্লেনের পাইলট। পাইলটের সঙ্গে বিয়ে হলো না কেন? বিয়ে হলে তো প্লেনে করে তুমি দেশে বিদেশে ঘুরতে পারতে। বিয়ে কপালের ব্যাপার। কপালে লেখা ছিল তোর বাবার সঙ্গে বিয়ে হবে, তাই হয়েছে। আমার কপালে লেখা খাতাউরের সঙ্গে বিয়ে হবে। কাজেই যত সেজেগুজে বিয়ে বাড়িতে যাই না কেন, আমার কপালে খাতাউরি, তাই না মা? খাতর সাহেব যে দুপুরে খেতে এসেছিল, বাবাকে বলেছিলে সে কথা? না। বলনি কেন? আছে একটা সমস্যা। কি সমস্যা? পরে শুনবি। পরে শুনবো কেন? এখন বলো। সুলতানা ছোট্ট নিঃশ্বাস ফেলে বললে, তোর বাবার ইচ্ছে না যে ছেলেটার সঙ্গে তোর বিয়ে হোক। তার যে শরীরটা খারাপ করেছে, এইসব ভেবেই করেছে। তার মানে তোর বাবা আজ দুপুরে ছেলেটার সম্পর্কে একটা খুব খারাপ খবর পেয়েছে, তখনই তার শরীরটা খারাপ করেছে। এত আশা করেছিল, হঠাৎ একটা ধাক্কার মতো খেয়েছে, অফিসেই বমি টমি করেছে। খারাপ খবরটা কি? আমাকে কিছু বলেনি। তোর বাবাকে তো তুই চিনিস। একবার যদি সে ঠিক করে ফেলে, কিছু বলবে না। পেটে বোমা পড়লেও সে বলবে না। খারাপ খবর বাবা যেটা শুনেছেন, সেটা তো ভুলও হতে পারে। বিয়ের সময় প্রায়ই খারাপ খবর রটানো হয়। তোর বাবা বলেছে খবরটা মিথ্যে না। শ্যামা তাকিয়ে আছে। সুলতানা মেয়ের দৃষ্টির সামনে বসে থাকতে পারলেন না। তিনি উঠে দাঁড়ালেন। এশার ঘরে একবার যেতে হবে। মেয়েটা সন্ধ্যা থেকে দরজা বন্ধ করে বসে আছে। তার মাইগ্রেনের ব্যথা উঠেছে। স্বামীকে দেখতে গিয়ে মেয়ের দিকে তাকানো হয়নি। প্রথমে তিনি স্বামীর ঘরে উকি দিলেন। মানুষটা ঘুমাচ্ছে। মনে হচ্ছে আরাম করে ঘুমাচ্ছে। আরামের সময় মানুষ হাত পা গুটিয়ে ছোট্ট হয়ে থাকে। বেআরামের সময় মানুষ সরল রেখার মতো সোজা হয়ে থাকে। সুলতানা ছেলের ঘরে গেলেন। বেচারার পড়ার আজ অনেক ক্ষতি হয়ে গেছে। তিনি ঠিক করলেন মন্টু যতক্ষণ পড়বেন তিনি পাশে বসে থাকবেন। তার এই ছেলেটা বোকা টাইপ হয়েছে। ছোটবেলায় এত বোকা ছিল না। যতই দিন যাচ্ছে বুদ্ধি মনে হয় ততই কমছে। পড়তে পড়তে সে ঘুমিয়ে পড়ে। ধাক্কা দিয়ে জাগিয়ে দিলে উঠে সে আবার পড়তে শুরু করে। এই ছেলের পড়াশোনা হবে বলে মনে হয় না। পরীক্ষা দিয়ে ফেল করবে, আবার দিবে, কোনো বছর আবার দিবে না। এই করতে করতে বয়স হয়ে চেহারার লোক লোক ভাব আসবে। তখন হয়তো কোনো দোকান টোকান দিয়ে বসিয়ে দিতে হবে। মন্টুর মতো ছেলেরা খুব ভালো দোকানদার হয়। টেবিলে খোলা বই। মন্টু বইয়ে মাথা রেখে আরাম করে ঘুমাচ্ছে। ঘাড়ের পর মশা রক্ত খেয়ে ফুলে আছে। মন্টুর কোনো বিকার নেই। সুলতানা ছোট্ট করে নিঃশ্বাস ফেললেন। ছেলেকে ঘুম থেকে তুললেই সে পড়তে শুরু করবে। ঘুমিয়ে পড়ার আগ মুহূর্তে যেখানে পড়া শেষ করেছিল সেখান থেকেই শুরু করবে। কিছুক্ষণ ঘুমাক। তিনি এশার ঘরের দিকে রওনা হলেন। খুব সম্ভব এশাও ঘুমোচ্ছে। মাইগ্রেনের ব্যথা প্রবল হলে এশা কয়েকটা ঘুমের ওষুধ খেয়ে ফেলে। ব্যথা কমে যায় কিন্তু ঘুম থেকে যায়। এশার ঘরের দরজা ভেজানো। সুলতানা দরজার পাশে দাঁড়াতেই এশা বলল, ভেতরে এসো মা। সুলতানা ঘরে ঢুকলেন। এই গরমে এশা চাদর গায়ে শুয়ে আছে। তার চোখ লাল। সুলতানা বললেন, মাথা ব্যথার অবস্থা কি? এশা বলল, অবস্থা ভালো।
কমে কমেছে? না। তাহলে ভালো বলছিস কেন? আমার মাথা ব্যথার প্রসঙ্গটা এখন একটু বাদ থাকুক। মা, আসল ঘটনা আমাকে বলো। আবার বিয়ে কি বাতিল হয়ে গেছে? হুম, হু না, পরিষ্কার করে বলো। বাবা কি বিয়ে বাতিল করে দিয়েছেন? হুম। ছেলেকে বলেছেন? সরাসরি ছেলেকে বলেনি। তার চাচাকে আর বোনকে খবর দেওয়া হয়েছে। ছেলের অপরাধ? আমি জানি না, তোর বাবা কিছু বলেনি। কাজটা তো ঠিক করলে না মা। হুট করে বিয়ে ঠিক করা, আবার হুট করে বাতিল। বিয়ে তো আর প্ল্যান্ড ডাস্ট না। প্লেন ডাস্ট কি? প্লেন ডাস্ট হচ্ছে খেলা, আর ডাস্ট হচ্ছে ধুলা। প্লেন ডাস্ট হলো খেলাধুলা। মা, এখন আমার ঘর থেকে যাও। তোমার পাথরের মতো মুখ দেখে আমার মাথা ধরা ছেড়ে যাচ্ছে। শ্যামা, তুই কি আমার পর খুব বেশি রেগে আছিস? 3 দিন হয়ে গেল, এখনো টেলিফোন করলি না। আমি তোর নিষেধ সত্ত্বেও তোদের বাড়িওয়ালার টেলিফোন করেছিলাম। দুবার করেছি। প্রথমবার তিনি বললেন রং নাম্বার। দ্বিতীয়বার বললেন সামারা এই বাড়ি ছেড়ে চলে গেছে, মালিবাগের দিকে বাসা নিয়েছে, রেল ক্রসিং এর কাছে। বয়স্ক একজন মানুষ মিথ্যা কথা বললে কেমন লাগে বলতো? রাগে আমার গা জ্বলে যাচ্ছে। এ ভদ্রলোককে আমি একটা শিক্ষা দিব। শ্যামা, আমাদের পিকনিকে তুই এ ভদ্রলোককে ভুলে ভালে নিয়ে আয় না। তারপর দেখ আমি কি করি। শ্যামা শোন, ওই দিনের ঘটনায় আমি খুব দুঃখিত। সামান্য ফান করলাম। এক বন্ধু আরেক বন্ধুর সঙ্গে ফান করতে পারবে না? ভদ্রলোকের চশমা তোর বেগে পাওয়া গেল। তাতে ক্ষতি তো কিছু হয়নি, বরং লাভ হয়েছে। কি লাভ হয়েছে সেটা বলি, মন দিয়ে শোন। ভদ্রলোক তো মোটামুটি অন্ধের মতো হাঁটাহাঁটি করছিলেন। চশমা ফেরত পেয়ে তোকে দেখলেন। তুই সবুজ শাড়ি পরে দাঁড়িয়েছিলি। তোকে দেখাচ্ছিল ইন্দ্রাণীর মতো। ইন্দ্রাণী জিনিসটা কি আমি নিজেও জানি না। প্রায় গল্পের বইয়ে পড়ি ইন্দ্রাণীর মতো সুন্দর। কাজেই ধরে নিচ্ছি ইন্দ্রাণী খুবই রূপবতী কেউ। ভদ্রলোক তোকে দেখে ধাক্কার মতো খেলেন। রবীন্দ্রনাথের ভাষায় বাজিল মুখে সুখের মতো ব্যথা। তুই রাগে দুঃখে কেঁদে ফেললি। তারপর চোখ মুছতে মুছতে চলে গেলি। তখন আমি হুক্কা বাবাজিকে আসল ঘটনা বললাম। বললাম যে তুই চশমার ব্যাপারটা কিছুই জানিস না। আমি তোর ব্যাগে চশমা লুকিয়ে রেখেছিলাম। ঘটনা শুনে হুক্কা বাবাজির আসল নাম কিন্তু আশফাকুর রহমান। উনি খুব মন খারাপ করলেন। তিনি ঠিক করেছেন তোদের বাসায় গিয়ে তোর কাছে ক্ষমা প্রার্থনা করবেন। আমার ধারণা ইতিমধ্যে তিনি কাজটা সেরে ফেলেছেন এবং তোর হুক্কা বাবাজির সঙ্গে কথাবার্তাও হয়েছে। আমার এই ধারণার পেছনে কারণ আছে। হুক্কা বাবাজির মা আজ সকালে আমাকে টেলিফোন করে তোর সম্পর্কে খোঁজ খবর করছিলেন। জানতে চাচ্ছিলেন তুই মেয়ে কেমন, তোর কারোর সঙ্গে অ্যাফেয়ার আছে কিনা। কাজেই বুঝতে পারছিস ঘটনা অনেক দূর গড়িয়েছে। এখন শুধু করাতেই থাকবে। হুক্কা বাবাজিকে যদি বড়শিতে গেঁথে তুলতে পারিস তাহলে বিরাট কাজ হবে। ওদের গুলশানের 3 তলা বাড়ির ছাদে সুইমিং পুল আছে। আমি দেখিনি, মীরার কাছে শুনেছি। পয়সাওয়ালা স্বামী হলো সোনার চামচ। কথায় আছে না, সোনার চামচ বাঁকা হলেও ভালো। হুক্কা বাবাজি বাঁকা না, সোজা। ভদ্রলোকের ফাইবারে অপটিক্সের উপর পিএইচডি ডিগ্রি আছে। মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন। তার বাবা খুবই অসুস্থ। নিজে ব্যবসা পাতি দেখতে পারছে না বলে ছেলে এসেছে বাবাকে সাহায্য করতে। শামা শোন, ওই ভদ্রলোকের সঙ্গে তোর যদি কিছু হয়ে যায়, সম্ভাবনা 90%। তাহলে তুই কিন্তু প্রতি মাসে একবার তোদের গুলশানের বাড়ির ছাদে পুল সাইড পার্টি দিবি। আমরা সবাই সুইমিং পুলে লাফালাফি ঝাপাঝাপি করব আর পার্টি করব। মেয়ে মীরার বিয়ের ঘটনা বলে চিঠি শেষ করি। এত ঝামেলা করে ভিডিওর ব্যবস্থা করা হলো, সেই ভিডিও শেষ পর্যন্ত হয়নি। বর এসেছে রাত 3টায়। বিয়ে শেষ হতে হতে বেজেছে 5টা। দিনের বেলায় কি আর বাসর হয়? ভদ্রলোক 3 তলা পর্যন্ত উঠলেনই না।
আমরা খুব মন খারাপ করেছি। সবচেয়ে বেশি মন খারাপ করেছেন শাহানা ম্যাডাম। তিনি ম্যাডামকে বললেন শেষে ম্যাডামকে বললাম, "ম্যাডাম মন খারাপ করবেন না। আমরা অনেকেই আছি বিয়ের বাকি। আমাদের যেকোনো একজনের বাসর রাত ভিডিওর ব্যবস্থা হবে। কে জানে হয়তো শেষটাই তোরটাই হবে। কাজেই সাবধান। ভালো থাকিস। আমার উপর রাগটা দূর করার চেষ্টা করিস। তোর নাম রাগকুমারী বলেই সারাক্ষণ রেগে থাকতে হবে কিনা? রাগ নিস্তার হুক্কার জন্য জমা করে রাখ। ইতি তোর দুষ্ট বন্ধু তৃণা।" সমা জেগে আছে, একটু আগে দেখেছে ৩টা ১০, চোখ জ্বালা করছে। যদিও চোখ জ্বালা করার কোনো কারণ নেই, সে চোখ বন্ধ করে আছে। রোদের দিকে তাকিয়ে থাকলে চোখ জ্বালা করে আসতো। ঘর অন্ধকার। যখন ঘুমোতে গিয়েছিল তখন গরমে শরীর ঘেমে যাচ্ছিল, এখন শীত শীত লাগছে। মাথার উপর ফ্যান ঘুরছে। রাত যতই বাড়ছে ফ্যানের গতি মনে হয় ততই বাড়ছে। দূরে কোথাও বৃষ্টি হচ্ছে কি? আশেপাশে কোথাও বৃষ্টি না হলে এতটা ঠান্ডা লাগার কথা না। শ্যামা আবার ঘড়ি দেখল, রেডিয়ামের ডায়াল দেওয়া ঘড়ি। অন্ধকারে বিড়ালের চোখের মতো জ্বলে। এখন বাজছে ৩টা ১২। মাত্র ২ মিনিট পার হয়েছে। শ্যামার কাছে মনে হচ্ছে অনন্তকাল। অনিদ্রা রোগ মানুষকে এতটা কষ্ট দেয় তা তার জানা ছিল না। তার ছিল বালিশ ঘুম, বালিশে মাথা লাগানো মাত্র ঘুম। আজ একই যন্ত্রণা হলো। আগে চোখ জ্বালা করছিল, এখন মুখ জ্বালা করছে। এই জ্বলনি কি শেষমেশ সারা শরীরে ছড়িয়ে পড়বে? বিছানায় শুয়ে না থেকে ভেতরের বারান্দায় চলে গেলে কেমন হয়? ভেতরের বারান্দায় কাঠের চেয়ারটা আছে। চেয়ারের পায়াটা আবার ভেঙেছে। আব্দুর রহমান সাহেব আবার ঠিক করেছেন, এই নিয়ে ৩বার হলো। চেয়ারে বসে সকালে হাওয়া দেখা। অনেকদিন সকাল হাওয়া দেখে না, আজ দেখবে। না, তা করা যাবে না। ফজরের আজান দিলেই মা বাবা দুজনই উঠে পড়বেন। তারা অজু করতে এসে দেখবেন তাদের বড় মেয়ে একা একা বারান্দায় বসে আছে। মনের কষ্টে মেয়ে সারা রাত ঘুমোতে পারেননি। তারা দুজনেই খুব দুঃখিত হবেন। সেটা দেওয়া যায় না। শ্যামা মনের কষ্টে ঘুমোতে পারছে না, এটা ঠিক না। তার মনে কষ্ট নেই, তবে তার খারাপ লাগছে। খারাপ লাগলেই সেই খারাপ লাগাটা অন্যকে দেখাতে হবে কেন? আজ তার জন্য খারাপ একটা রাত যাচ্ছে। রাতটা কোনো মতে পার করতে পারলে সব ঠিক হয়ে যাবে। একজন লোকের সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছিল। যে কোনো কারণে বিয়েটা ভেঙে গেছে। এটা এমন কোনো বড় ঘটনা না। এই লোকের সঙ্গে বিয়ে হলে তার এক ধরনের ছেলেমেয়ে হতো, অন্যজনের সঙ্গে বিয়ে হলে অন্য ধরনের ছেলে মেয়ে হবে। এই তো, এর বেশি আর কি। ৩টা ২০ বাজে, এই শেষবার ঘড়ি দেখা। সমা ঠিক করে ফেলল সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আতর নামের মানুষটার ব্যাপারে সে কিছু ভাববে না। আংটিটা ফেরত পাঠাতে হবে। ভাগ্যিস সে আংটিটা আঙ্গুলে আর পড়েনি। আতরের সঙ্গে শেষবার কি শ্যামা কথা বলবে? হ্যাঁ, বলবে। শ্যামা হিসেবে বলবে না, এশা হয়ে বলবে। এ একটা ভালো সুবিধা হয়েছে। এশা সেজে সে অনেক কিছু বলতে পারছে। যাকে বলা হচ্ছে সে কিছুই বুঝতে পারছে না। শ্যামা ভেবেছিল বাসর রাতের পুরো ঘটনাটা আতাউরকে হাসতে হাসতে বলবে এবং মানুষটার হতভম্ব মুখ দেখবে। মানুষটা নিশ্চয়ই খুব মজা পাবে, লজ্জা পাবে, বিড়বিড় করে বলবে, "তুমি এমন আশ্চর্য মেয়ে, আশ্চর্য।" তখন শ্যামা হঠাৎ শুরু করবে একটা ভূতের গল্প। সে খুব ভালো ভূতের গল্প বলতে পারে। তার নানিজানদের বাড়ির পেছনের জঙ্গলে ১২-১৩ বছরের বয়সী একটা মেয়ের ডেড বডি পাওয়া গিয়েছিল। মেয়েটি কে, কোত্থেকে এখানে এসেছে কেউ কিছু জানে না। ফুটফুটে চেহারা, মাথা ভর্তি চুল, ঠোঁটের কোণায় হাসির রেখা। পুলিশ এলো, তদন্ত হলো, কিছুই বের হলো না। মেয়েটার কবর হলো গ্রামের মসজিদের পেছনের কবরস্থানে। তারপর শুরু হলো যন্ত্রণা। গভীর রাতে মেয়েটার কান্না শোনা যায়। লোকজন ফিসফিস করে বলে, "এই তোমরা আমাকে কবর দিলে কেন? আমি হিন্দু, আমার নাম লীলাবতী।" গ্রামের লোকজন অস্থির হয়ে পড়ল। শেষে সবাই মিলে সালিশ করে ঠিক করল কবর খুঁড়ে মেয়েটার ডেড বডি বের করে শ্মশানে পোড়ানো হবে। আপনারা শুনছিলেন হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস বৃষ্টিবিলাস, পর্ব ৫।
পরবর্তী পর্ব শুনতে আমাদের গল্পের সওদাগর চ্যানেলে চোখ রাখুন।